এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। নমস্কার, আপনারা শুনছেন 221B হ্যারিসন রোড, বাংলার ভূত, বাংলার ভয়, উল্টোপাল্টা গল্প নয়। আজ আপনারা শুনবেন সাগর পাঠকের কলমে সুন্দরগড়ের নরপিশাচের দ্বিতীয় পর্ব, গ্রামের রক্তপিশাচ। হরি, চিংড়ি আর বাদল ঠাকুরের ভূমিকায় সুমিতেন্দ্র, হাবুর ভূমিকায় কিংবদন্তি চ্যানেল থেকে সৌরভ রায়, বুলি পিসির ভূমিকায় বর্ণালী, বাটুর ভূমিকায় আদিত্য, নেলোর বাবা ওরফে ব্রজতান্ত্রিকের ভূমিকায় স্বয়ং লেখক সাগর কুমার পাঠক। গল্প পাঠে আর নেলোর চরিত্রে রয়েছি আমি প্রত্যয়। কলকাতা জেলা বইমেলায় 5ই জানুয়ারি কথোপকথন প্রোডাকশন থেকে প্রকাশিত হয়েছে লেখক সাগর পাঠকের ভৌতিক গল্প সংকলন ভয়ের মুখোশ। বইটি কলকাতা বইমেলায় কথোপকথন প্রোডাকশনের 628 নম্বর স্টলে পাওয়া যাবে। গেট নাম্বার 9 দিয়ে ঢুকে লিটল ম্যাক্স স্টলগুলোর পাশেই 628 নম্বর স্টল। এছাড়াও সরাসরি বই পেতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন 9874017181 অথবা 8910598267 নম্বরে। প্রথম 25 জন ক্রেতার জন্য থাকছে বিশেষ ছাড়। বইটির মূল্য 250 টাকা। তাহলে দেরি না করে তাড়াতাড়ি সংগ্রহ করে নিন লেখক সাগর পাঠকের ভৌতিক সংকলন ভয়ের মুখোশ। শুরু করছি আজকের গল্প। অনেক খোঁজাখুঁজি করেও যখন ব্রজর সন্ধান পাওয়া গেল না, তখন দুদিনের মাথায় সবাই মিলে নেলোর মৃতদেহ সৎকারের সিদ্ধান্ত নিল। কারণ মৃতদেহে ইতিমধ্যেই পচন ধরে গেছিল। এদিকে সেই ঘটনার পর থেকেই বাটু বিছানা নিয়েছে। তার আর কথা বলার শক্তি নেই। ঘটনার অভিঘাতে সে যেন বাকরুদ্ধ হয়ে গেছে। সারাদিন সে বিছানাতেই শুয়ে থাকে। হাবু সেদিন বসে বসে এক মনে আঁক ছাড়িয়ে খাচ্ছিল। এমন সময় চিংড়ি ঘরে ঢুকে বলল, জানিস, গ্রামে আরও একজন নীলোর মতো ওই একইভাবে মারা গেছে। তারও রক্তশূন্য বডিটা মাঠের ধারে পড়েছিল। সত্যি এমন অবস্থা যে লোকজন আর সন্ধ্যের পর বাইরে বের হয় না। আচ্ছা, সেই চাঁদমোহনের আর কোনো খোঁজ পেলি? বুলি পিসি আজও খোঁজ করতে এসেছিল। বুঝলি দাদা, একজনের ওপরই আমার খুব সন্দেহ ছিল, কিন্তু এখন তো আর কিছু করার নেই। কার ওপর? বাটুর ওপর। নীলোটাও সন্দেহের বাইরে নয়। দুটো তো সবসময় একসাথেই ঘুরঘুর করতো। সেদিন বাটুটা আমাদের গাছ থেকে অনেকগুলো কাঁঠাল পাতা পেরে নিয়ে গেল। এর থেকে কি করে প্রমাণ হয় যে ওরা চাঁদমোহনকে চুরি করেছে? কাঁঠাল পাতা ওর কি কাজে লাগবে জিজ্ঞেস করতে বানিয়ে বানিয়ে এক জুড়ি মিথ্যে কথা বলে দিলে। চল ওকে গিয়ে জিজ্ঞাসাবাদ করি। তার আর উপায় নেই। ওর এখন কথা বন্ধ হয়ে গেছে। সারাদিন বিছানায় চুপচাপ শুয়ে থাকে। ওর মা বাবা সবসময় কভার দিয়ে রাখে, কাউকে ঘরে ঢুকতে দেয় না। কেউ কাছে আসলেই নাকি ও ভয় একেবারে জড়সড় হয়ে যায়। আমি একটু আগেই ওর বাড়ি থেকে ঘুরে এলুম। নেলোটাও নেই যে ওকে কিছু প্রশ্ন করব। আমরা বরং রাতের বেলায় গ্রামে খুঁজতে বেরোই। ওরে বাবা, রাতের বেলা? দিনে গেলে হয় না? আমার কলেজ আছে। শোন, আজ রাতে খাওয়া দাওয়ার পর দুজনে চুপি চুপি বেরোবো। গ্রামের এই দিকটা আমার কদিন দেখা হয়ে গেছে। আজ রাতে শ্মশানের দিকে যাব। ওরে বাবা, শ্মশান? এত ভয় পেলে গোয়েন্দা হওয়া যায় না। তো যদি এত ভয় থাকে তাহলে থাক, আমি একাই যাব। না না না, আমি যাব।
সেদিন রাতের বেলা চুপি চুপি দুজনে বের হলো। ওরা দুজন বাইরের ঘরে শোয়, তাই বেরোতে কোনো অসুবিধাও হলো না। আজ ওরা সাইকেলটা নিয়ে বেরিয়েছে। হাবু প্যাডেল করছিল আর চিংড়ি পেছনে বসে। আজ ভালোই কুয়াশা পড়েছে, তাই অন্ধকারে খুব জোরে সাইকেল চালানো যাচ্ছে না। বোধহয় আজ অমাবস্যা। আকাশে চাঁদের দেখা নেই। চারিদিকে নিস্তব্ধ। শুধু সাইকেলের প্যাডেলের ঘটাং ঘটাং আওয়াজ ছাড়া কোনো শব্দ নেই। শ্মশানের কাছাকাছি আসতেই চিংড়ি বলল, দাঁড়া দাদা, এবার হেঁটে যেতে হবে, সাইকেলটায় বড্ড আওয়াজ হচ্ছে। সাইকেল নিয়ে হাঁটিয়ে চলল ওরা। কিছুটা গিয়েই শ্মশান। ওরা দেখল শ্মশানে আজ আর কোনো মরা আসেনি। এদিকে ফাঁকা শ্মশানে এক জায়গায় তপ করে একটা আলো জ্বলে উঠতেই হাবু বলল, ওরে বাবা, ওটা কি আলেয়া ভূত নাকি? দূর, শ্মশানে আলোয় দেখা যায় নাকি? কেউ মনে হয় আলো জ্বেলেছে, চল দেখি গে। ওরা এগিয়ে যায় আলো লক্ষ্য করে। কিছুটা গিয়ে দেখে লাল কাপড় পরা একজন আগুন জ্বালিয়ে কি যেন করছে। লোকটার মাথার চুল চূড়া করে বাঁধা, বুক অবধি লম্বা দাড়ি, সব কিছুই সাদা। লোকটা আপন মনে বিড়বিড় করে কি যেন বলে গুঁড়োর মতো কিছু আগুনে ছুঁড়ে দিতেই আগুনের শিখা দপ করে লাফিয়ে উঠল। এই রকম আগুনের শিখাই ওরা দূর থেকে আগে লক্ষ্য করেছিল। সেই জ্বলে ওঠা আগুনের শিখায় ওরা দেখতে পেল লোকটার দুপাশে দুটো বিশাল বড় আকৃতির কুকুর, যেন তাকে হাবুকে পাহারা দিচ্ছে। এবার বুঝতে পারছি ইনি কে। কাল বাজারে গিয়ে এনার কথা শুনেছিলাম। ইনি একজন পিশাচ সিদ্ধ তান্ত্রিক। প্রতি অমাবস্যায় এই শ্মশানে আসেন সাধনা করতে। আর এই কুকুরগুলো, ওগুলো কি ওনার পোষা? জানি না, শুনেছি উনি যখন সাধনায় বসেন তখন এই কুকুরগুলো ওনাকে পাহারা দেয়, যাতে কেউ ওনার সাধনায় বিঘ্ন না ঘটাতে পারে। তবে দিনের বেলা নাকি কুকুরগুলোকে আর দেখা যায় না। চল দাদা, এখানে আর থেকে কোনো লাভ নেই, বাড়ি ফিরে যাই। কাল সকালে আবার নতুন করে খোঁজা যাবে। পরদিন বেশ বেলা করে ঘুম থেকে উঠল হাবু আর চিংড়ি। আজ রবিবার। সবে দু ভাই আয়েশ করে লুচি বেগুন ভাজায় মন দিয়েছে। এমন সময় বুলি পিসি ঘরে ঢুকে পড়ল। কিরে ড্যাকরা, আমার নয়ন চাঁদকে তোরা যখন খুঁজে দিতে পারছিস না, তাহলে আমার এই টাকা ফেরত দে। তোদের দ্বারা যে হবে না সে আমি আগেই বুঝতে পেরেছিলুম। যত সব অকম্মা দাড়ি। না গো পিসিমা, তোমার নয়ন চাঁদের একটা সন্ধান বোধহয় পেয়েছি। চিংড়ির অম্লান বদনে ডাহা মিথ্যে কথা বলা দেখে হাবু বিষম খেল। দেখ ছোঁড়া, আমি পরিষ্কার কই দিচ্ছি, হয় 3 দিনের মধ্যে আমার নয়ন চাঁদকে খুঁজে দিবি, নইলে আমার টাকা ফেরত দিবি। ছোঁড়াগুলো সব অকম্মা। গজগজ করতে করতে বেরিয়ে যায় পিসিমা। একেবারে ওরা দুজন মুখ চাওয়াচাওয়ি করে। কোথায় গেলি রে বাপ? বেলার দিকে চিংড়ি সাইকেল নিয়ে বাজারে গেছিল। গিয়ে শোনে কাল রাতেও নাকি আরেকজন একইভাবে মরেছে। চিংড়ি সাইকেল নিয়ে গিয়ে পড়ল শ্মশানে। কাল রাতের সেই তান্ত্রিক তখন শ্মশানের চালা ঘরটাতে বিশ্রাম নিচ্ছিলেন। চিংড়িকে সাইকেল থেকে নামতে দেখেই তিনি বাইরে বেরিয়ে এসে বললেন, কাল রাতে তোদের এভাবে শ্মশানে আসা উচিত হয়নি। আপনি আমাদের অন্ধকারে দেখতে পেয়েছিলেন?
আমাকে সব কিছু চোখ মেলে দেখতে হয় না রে, আমার কানে ওরা সব বলে যায়। কারা বাবা? সেসব শুনে তোর কাজ নেই, এখন কি জন্য এসছিস তাই বল। চিংড়ি এবার গ্রামের এই ভয়ঙ্কর উপদ্রবের কথা ওনাকে খুলে বলে। আগামী মঙ্গলবার রাত 11টার সময় তোদের গ্রামের ওই ফুটবল খেলার মাঠটাতে সবাইকে আসতে বলবি, বিশেষ করে সব মরদদের, কেউ যেন বাদ না যায়। আমি 1 ঘন্টা আগে সেখানে যাব, তুই আমায় নিতে আসবি। তবে মনে থাকে যেন গ্রামের কোনো পুরুষ মানুষ যেন সেখানে অনুপস্থিত না থাকে, কেউ না। তা না হলে এই বিপদ থেকে কিন্তু তোদের গ্রামটাকে আমি রক্ষা করতে পারবো না। চিংড়ি গ্রামে ফিরে গিয়ে বাবাকে সব জানায়। গ্রামের মোড়ল দামোদর পাল ওদের বাবার বন্ধু। মোড়ল মশাই মঙ্গলবার রাতে সবাইকে গ্রামের ফুটবল খেলার মাঠে উপস্থিত হতে বলে দেন। সেই মতো নির্দিষ্ট সময়ে সবাই মাঠে হাজির। এমনকি বাটুকেও কয়েকজন মিলে পাঁজা কলা করে নিয়ে একটা চেয়ারে বসিয়ে দেয়। তবে গ্রামের সব পুরুষরা উপস্থিত হলেও মেয়েরা বিশেষ কেউ আসেনি। চিংড়ি 12টার আগেই শ্মশানে হাজির হয়ে তান্ত্রিক মশাইকে নিয়ে এসেছে। রাস্তায় আসতে আসতে কথায় কথায় যখন চিংড়ি জানল ওনার নাম বাদল ঠাকুর, সে তখন বলল, আপনার নাম এর আগে আমি একবার আমার মাসতুতো দাদার কাছে শুনেছি। ওর নাম ছিল সৌমিক, কলকাতায় থাকে। বিষ্ণুপুরের জঙ্গলে ও একবার কুয়ো থেকে জল তুলতে গিয়ে 3টে প্রেতাত্মার কবলে পড়েছিল একসাথে। তখন আপনিই তো ওর প্রাণ রক্ষা করেছিলেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। সে তো প্রায় 6 মাস আগের ঘটনা। চল চল, আর দেরি করা ঠিক হবে না। সবাই এতক্ষণে এসে পড়েছে নিশ্চয়ই। ঠাকুর মশাই ফুটবল খেলার মাঠে এসে একটা আসন পেতে মাঠের মাঝখানে একটা হোমকুণ্ড রচনা করলেন। আগেই সেখানে একটা শামিয়ানা টাঙানো হয়েছিল। সবাই মাঠের ধারে গোল হয়ে বসে ওনার কর্মকাণ্ড লক্ষ্য করতে লাগলো। হাবু, চিংড়ি আর মোড়ল মশাই শুধু রয়ে গেল শামিয়ানার মধ্যে। ঠাকুর মশাই বেশ কিছুক্ষণ নানা রকম ক্রিয়া করার পর 2টো জ্যান্ত মুরগি আনতে বললেন। সেগুলো আগেই জোগাড় করা ছিল। এমন সময় ব্রজ মাঠের ধার থেকে ছুটে এসে শামিয়ানার মাঝে বসে থাকা ঠাকুর মশাইয়ের পায়ে লুটিয়ে পড়ল। এতক্ষণ সে লোকজনের ভিড়ে লুকিয়ে সব কিছু দেখছিল। এবার সে একেবারে সবার সামনেই ঠাকুর মশাইয়ের পায়ে মাথা ঠুকতে লাগলো। আমায় ক্ষমা করুন বাবা, আমায় ক্ষমা করুন। তুই জানিস তুই কি করেছিস? হ্যাঁ বাবা, আমি মহা অন্যায় করে ফেলেছি। রক্ষা করুন বাবা, আমায় রক্ষা করুন। তুই তোর ক্ষমতার বাইরে গিয়ে বামুন হয়ে চাঁদে হাত দিতে গেছিলি। তুই তো নিজের ক্ষমতা জানিস নে। তোর কৃতকর্মের ফল এখন এই গোটা গ্রামের লোক ভোগ করছে। আমি জানি বাবা, আমি জানি সেই পিশাচকে আহ্বান করে আমি মহা পাপ করেছি। আর সেই পাপের ফল আমার নিজের ছেলেকে ভোগ করতে হয়েছে তার জীবন দিয়ে। আমি যখন বুঝতে পারলাম সেই পিশাচকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমার নেই, তখন অনেক দেরি হয়ে গেছে। এই পিশাচ এখন অন্য মানুষের দেহে ঢুকে তার রক্ত পিপাসা চরিতার্থ করছে। তাকে যখন পাতাল থেকে আহ্বান করেছিলাম, সে তখন একটা মৃতদেহে প্রবেশ করেছিল। আমি শ্মশানে আসা একটা বেওয়ারিশ লাশের দেহ একজনের থেকে অনেক কষ্টে জোগাড় করেছিলাম। পিশাচটা সেই দেহে প্রবেশ করার পর সে আর আমার নিয়ন্ত্রণে থাকতে চাইল না। তুই হঠাৎ এই কাজ করতে গেলি কেন? আমি জীবনে যত রকম সাধনা করেছি কোনোটাই আমার সফল হয়নি।
বারবার শুধু ব্যর্থতা আর ব্যর্থতা। তাই আমি চেয়েছিলাম এমন কিছু করতে যাতে লোকে আমাকে চিরদিন মনে রাখে, আমাকে ভণ্ড ব্রজ বলা যাতে লোকে বেরিয়ে যায়। সেই পিশাচ এখন কার দেহে আছে জানিস? জানি না বাবা, ছেলে মারা যাওয়ার পর আমি দেখি সেই জোগাড় করা মরাটা আমার ছেলের দেহের পাশে পড়ে আছে নদীর পাড়ের পথে। আমি তাড়াতাড়ি সেই মৃতদেহ জঙ্গলে নিয়ে গিয়ে পুড়িয়ে দিই, কিন্তু তারপরেই বুঝতে পারি সেই পিশাচ আবার নতুন একটা দেহ আশ্রয় করে তার হত্যা লীলা চালাচ্ছে। বিষয়টা লোক জানাজানির ভয়ে আমি এখান থেকে পালিয়ে জঙ্গলে লুকিয়েছিলাম, এমনকি নিজের ছেলে সৎকারে উপস্থিত থাকতে পারিনি। এমনই আমার ভবিতব্য। আজ যখন খবর পেলাম আপনি সবাইকে উপস্থিত হতে বলেছেন, তখন আড়াল থেকে আপনার ক্রিয়া দেখে বুঝলাম আপনি অনেক উচ্চস্তরের সাধক, তাই আপনার শরণাপন্ন হয়েছি। তোকে এখানে আসবার খবর কে দিলে? চিংড়ি ও জঙ্গলে আজ কি যেন খুঁজছিল, আমায় দেখতে পেয়ে আজ রাত্রে এখানে আসতে বলে দিয়েছিল। শুনলাম আপনি গ্রামের সব পুরুষ মানুষদের এখানে উপস্থিত থাকতে বলেছেন। এরপর বাদল ঠাকুর একটা মুরগি হাতে তুলে নিয়ে বিড়বিড় করে মন্ত্র পড়তে থাকেন। তারপর মাঠের এক প্রান্তে বসে থাকা একজনকে সেই মুরগিটা দেখিয়ে ডাকতে থাকেন। আয়, আমার কাছে আয়, তোর খাবার নিয়ে যা। বলেই একটা ধারালো ছুরি দিয়ে মুরগিটার গলা কেটে ফেলেন তিনি। ছিন্ন মুন্ডু সেই মুরগিটার দেহ ছটপট করতে থাকে তার হাতের মধ্যে। মুরগির গলা থেকে ফিনকি দিয়ে বেরিয়ে আসা রক্ত ছড়িয়ে পড়ে চারিদিকে। সেই দৃশ্য দেখে মাঠের ধারে বসে থাকা একজন প্রবল গর্জন করতে করতে শামিয়ানার দিকে এগিয়ে আসে। তাকে দেখে সবাই বিস্ময়ে হতবাক হয়ে যায়। বাটু! বাটু ততক্ষণে চেয়ার ছেড়ে দৌড়ে চলে এসেছে ঠাকুর মশাইয়ের কাছে। বলতে গেলে সে প্রায় ছিনিয়ে নিয়েই সেই মুরগির রক্ত পান করতে থাকে অবাক গ্রামবাসীদের সামনে। ঠাকুর মশাই বলে ওঠেন, এই ছেলেটা পিশাচের আশ্রয় নেওয়া দেহটাকে আঘাত করেছিল বলে এই পাতাল পিশাচ এই ছেলেটার দেহে প্রবেশ করেছে। এই নে খা। বলে আরেকটা জ্যান্ত মুরগি তিনি বাটুর দিকে ছুড়ে দেন। ছাড়া পেয়েই পালাতে গিয়েও পারে না সেটা। বাটু চিতার মতো অদ্ভুত ক্ষিপ্রতায় ওটাকে ধপ করে ধরে ফেলে। এক কামড়ে ওটার ধর থেকে মুন্ডু আলাদা করে দেয়। পরম তৃপ্তিতে গরম তাজা রক্ত সে জন্তুর মতো পান করতে থাকে। এবার ছেলেটাকে ছেড়ে দে। প্রবল জান্তব গর্জন করে বাদল ঠাকুরের ওপর ঝাঁপিয়ে পড়তে চায় বাটু, কিন্তু তার পর মুহূর্তেই তড়িৎ স্পৃষ্টের মতো কিসে যেন ছ্যাঁকা খেয়ে ভয় পিছিয়ে আসে সে। সেই হোমকুণ্ডের আগুনের কাঁপা কাঁপা আভায় দেখা যায় বাদল ঠাকুরের পাশে যমদূতের মতো এসে হাজির হয়েছে দুটো দৈত্যাকৃতি মিশমিশে কালো কুকুর। আগুনের শিখায় তাদের সবুজ চোখগুলো ভাটার মতো ধকধক করে চলছে। তাদের প্রবল গর্জনে উপস্থিত জনতার অন্তরাত্মা অবধি কেঁপে উঠল। বাদল ঠাকুর এবার তার তর্জনী উঁচিয়ে বাটুকে নির্দেশ দিলেন, যেখান থেকে এসেছিস সেখানে ফিরে যা, নইলে এই এদেরকে তোর ওপর ছেড়ে দেব। বাটু এবার বাদল ঠাকুরের চোখের দিকে তাকিয়ে রইল। বাটুর চোখে তখন প্রবল ঘৃণার সাথে ভয়ও খেলা করছে। এতক্ষণের হিংস্র চাউনি মিলিয়ে গিয়ে বাটুর চোখে একটা ভয় মাখা অসহায়তা ফুটে উঠল। তারপরেই কাটা কলা গাছের ন্যায় মাটিতে পড়ে। বাটুর শরীরের চারিদিকে এক দমকায় একটা ধুলোর ঘূর্ণি ওঠে। সে
সেই বিরাট শামিয়ানাটাকে উপড়ে নিয়ে গিয়ে একেবারে মাঠের ত্রিসীমানার বাইরে ফেলে দিল। দেখতে দেখতে সেই ধুলোর ঘূর্ণি হারিয়ে গেল অন্ধকার আকাশের বুকে। বাটু, আমার বাটু রে, বাটু। বাটুর বাবা ছেলের দেহের ওপর ঝাঁপিয়ে পড়ে পাগলের মতো কান্না জুড়ে দিল, ওরে ওঠ কিন্তু আর কোনো সাড়া পাওয়া গেল না। ঠাকুর মশাই বললেন, ওকে ডেকে কোনো লাভ নেই। ও অনেকদিন আগেই এই জগৎ ছেড়ে চলে গেছে রে। এতদিন ওর দেহে যে বাস করছিল সে তোর ছেলে নয়, ওটা ছিল একটা রক্ত পিশাচ। বুলি পিসি চিংড়ির পাতে আর একটু পায়েস দিয়ে বললেন, লজ্জা করে খাসনি বাবা, যা লাগবে চেয়ে নিবি। হাবু গোটা লুচির মধ্যে এক পিস গোটা আলুর দম ভরে মুখে পুরে চোখ বুজে কিছুক্ষণ চেবালো। তারপর চিংড়িকে কুনুইয়ে ঠেলা দিয়ে বলল, তুই তো আমায় বললি না যে চাঁদমোহন জঙ্গলের ধারে দাসীদের বাড়িতে লুকোনো আছে? সেটা কি করে জানলি? উফ, বড্ড জ্বালাস তুই, কাউকে বলবি না। এতে আমার কোনো কৃতিত্ব নেই। বজু কাকুকে যখন বলেছিলাম আমি একটা ছাগল ছানা খুঁজতে এখানে এসছি, তখন উনি বললেন উনি নাকি দাসেদের পুরনো বাড়ির থেকে একটা ছাগলের ডাক শুনেছে। তাই কাল রাতে সব কিছু মিটে যাওয়ার পর আমি আজ ভোর ভোর গিয়ে দাসেদের বাড়ি থেকে এই চাঁদমোহনকে উদ্ধার করে আনলাম। বুঝলি? চাঁদমোহন এতক্ষণ একটা বড় চামবাটি থেকে পায়েস খাচ্ছিল। সেটা চেটে পুটে শেষ করার পর সে এমন জোরে একটা ঢেকুর তুলল যে হাবুর হাত থেকে বড় পান্তুয়াটা আর একটু হলেই পড়ে যাচ্ছিল। বুলি পিসি সেই দেখে বললেন, কিরে ছোড়ার দল, এইবার পেত্তাই হলো তো? আমি মিছে কথা কইনি। আসুন, বসুন, কেমন আছেন বলুন। ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ গাবতলার আড্ডা উইথ সুমি। আজ আপনারা শুনলেন সাগর কুমার পাঠকের লেখা সুন্দরগড়ের নরপিশাচের দ্বিতীয় পর্ব, গ্রামের রক্তপিশাচ। গল্পটা কীরকম লাগলো? প্রথম পার্টটা এর আগেই আপনারা শুনেছেন, এবং এই পার্টটা কীরকম লাগলো ডেফিনেটলি কিন্তু কমেন্ট করে জানাবেন। এই গল্পটাতে একটি চরিত্রকে ফিরিয়ে এনেছেন লেখক। সেই চরিত্রটা হলো বাদল ঠাকুর। বাদল ঠাকুর চরিত্রটা এর আগে সাগরবাবুর লেখা বিষ্ণুপুরের জঙ্গলে এক রাত এই গল্পে প্রথম আত্মপ্রকাশ করে, এবং সেখানে একটা ছোট্ট ক্যামিও রোল ছিল। আর এই গল্পে তার প্রথম একটা মেজর পার্ট। তা গল্পটা কেমন লাগলো শুনে জানাবেন। এবং বিষ্ণুপুরের জঙ্গলের এক রাত এই গল্পটাও যদি শুনে না থাকেন তাহলে ডেফিনেটলি আমাদের ভিডিওজে গিয়ে খুঁজে পাবেন। অ্যারাউন্ড 5 মান্থস আগে এই গল্পটা বেরিয়েছিল, তা ডেফিনেটলি জানাতে ভুলবেন না কিন্তু। তাহলে আর দেরি না করে চলে যাচ্ছি কমেন্ট সেকশনে। একজন ইউজার VN লাকি YT 7618 বলছে, আমার শ্রীরামপুরে বাড়ি। শ্রীরামপুরে কিন্তু আমাদের চেনাশোনা অনেক মানুষদের বাড়ি। তার মধ্যে রয়েছেন আমাদের বিখ্যাত লেখক SKP, আর আমাদের সাথে কাজ করেছে, যার গলা আপনারা অনেক গল্পেই শুনেছেন, আদিত্য। আমাদের মেম্বার জয় ভট্টাচার্য বলছে, দাদা আমি জয় ভট্টাচার্য ফ্রম নিউ ব্যারাকপুর। আমি তোমাদের সব গল্পগুলো শুনে ফেলেছি এই 3 বছরে, আর আজকে তোমাদের চ্যানেলের মেম্বারশিপটাও নিয়ে নিলাম। খুব ভালো লাগে তোমাদের সঙ্গে থাকতে পেরে। এইভাবেই আরও এগিয়ে চলো, পাশে আছি আর থাকবো। আমার সঙ্গে অনেক দিন আগে একটা ইনসিডেন্ট হয়েছিল, সেটা নেক্সট কমেন্টে বলবো দাদা। থ্যাঙ্কস অল অফ ইউ। থ্যাংক ইউ সো মাচ জয়, আর থ্যাংক ইউ সো মাচ ফর সাপোর্টিং 221B হ্যারিসন রোড বাই বিকামিং আ মেম্বার। আর খুব ভালো লাগলো শুনে যে আমাদের সব কটা গল্প তোমার এর মধ্যে শোনা হয়ে গেছে, আর মেম্বারশিপটা নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আর তোমার যে ইনসিডেন্টটা আছে যেটা বলছো, সেটা ডেফিনেটলি পরের কমেন্টে বেশ সুন্দর করে বড় করে লিখে কমেন্টে পোস্ট করে দিও, আর ওপরে লিখে দিও যে স্কেয়ারি ইনসিডেন্ট বা এরকম একটা কিছু হাইলাইট করে দিও একটা ক্যাপসে লিখে, তাহলে ইজিলি নোটিস করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স অ্যাগেন। যাচ্ছি নেক্সট কমেন্টে।
লঞ্চ 76 কমেন্ট করেছে শীতকালের সেই রাত, মানে সুন্দরগড়ের নরপিশাচের প্রথম পর্বে। তা সেখানে তিনি বলছেন যে চোর দুজনের জন্য খুব খারাপ লাগলো। দাঁড়ান, সবে তো প্রথম পর্ব শুনেছেন, আজ রাতে আসছে দ্বিতীয় পর্ব, ডেফিনেটলি শুনতে ভুলবেন না কিন্তু। অ্যান ক্যাং ওয়াইটি 7721 বলছে, দাদা ভাই সব ঠিকই আছে, তোমাদের প্রচেষ্টাটা সবটাই সার্থক, কিপ ইট আপ, তোমরা খুব ভালো কাজ করছো, আমি তোমাদের নিয়মিত শ্রোতা। আমার অবজেকশন এত অ্যাড নিয়ে ভালো লাগে না একদম। অ্যাকচুয়ালি এটা আমাদের কিছু করার নেই, অ্যাডভার্টাইজমেন্ট একটা ভিডিওতে থাকবে কি থাকবে না সেটা এন্টায়ারলি ডিপেন্ড করছে ইউটিউবের ওপর। কোনো কোনো ভিডিওতে কোনো কোনো সময় এক একজনকে অ্যাড দেখায়, আবার সেম ভিডিওতে অন্যজনকে অ্যাড দেখায় না, এই ব্যাপারগুলো হয়। তবে তুমি যদি ইউটিউবে কমপ্লিটলি একটা অ্যাড ফ্রি এক্সপিরিয়েন্স চাও, তাহলে তোমাকে ডেফিনেটলি ইউটিউব প্রিমিয়ামটা সাবস্ক্রাইব করতে হবে, ইউটিউব প্রিমিয়াম মেম্বারশিপটা নিতে হবে। ওটা আমাদের চ্যানেলের মেম্বারশিপ নয় কিন্তু, ওটা ইউটিউব প্রিমিয়াম। দেখবে সবসময় ইউটিউব খুললে ওপরে গেলে বা সেটিংসে গেলে এই ফাংশনটা, এই অপশানটা পাওয়া যায়। সাগরবাবুর সুন্দরগড়ের নরপিশাচের প্রথম পর্ব শীতকালের সেই রাতে একটা কমেন্ট করেছেন আমাদের মেম্বার অভিন্যা সিংহ রায়। তিনি বলছেন, থ্যাংক ইউ অঙ্কিতা, আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য। আবারও এসো কিন্তু, প্রথম পার্টটা বেশ ভালো লাগলো, পরের পর্বের অপেক্ষায় রইলাম। চিন্তা নেই, আজকেই আপনারা শুনলেন প্রথম পার্ট। একটা অনুরোধ আপনাদের কাছে, প্রাইভেসি বজায় থাকবে এরকম কোনো প্ল্যাটফর্মে গ্রুপ তৈরি করলে ভালো হয়। বাকি আপনাদের যেটা ঠিক মনে হয় এগিয়ে চলুন, সাথে আছি। একদমই ঠিক, আমি ওই জন্য হুট করে তাড়াহুড়ো করে গ্রুপটা তৈরি করে ফেলিনি মেম্বারদের। আমি দেখছি এখনও যা বিভিন্ন অপশনস আছে সেগুলো এক্সপ্লোর করছি। যদি হয় অন্য কোনো অ্যাপের মাধ্যমে, রিকোয়েস্ট করব সেটা সবাইকে ইনস্টল করে নিতে, ইন দ্যাট কেস যেখানে প্রাইভেসিটা মেনটেন্ড হবে। আমরাও খুঁজছি, আপনারাও খুঁজুন, যদি কিছু পান আমাদের ডেফিনেটলি জানাবেন, খুব ভালো লাগবে একটা মেম্বার্স অনলি গ্রুপ করলে। হৃদয় খান বলছে, বাংলাদেশ থেকে কেউ আছে কি? কমেন্টের কোনো রিপ্লাই হয়নি, বাট আমি বলে রাখছি, বাংলাদেশ থেকে অনেক শ্রোতা বন্ধুরা আমাদেরকে জয়েন করেন, অনেক মেম্বার্স আছে আমাদের বাংলাদেশের, আই গেস। আর তাছাড়াও প্রচুর লোক আছে বাংলাদেশ থেকে যারা কিন্তু আমাদের কন্টেন্ট রেগুলারলি শোনে। এমডি মহিম বলছে, এই কমেন্টটা অ্যাকচুয়ালি করেছে নির্জন গ্রামের ডাক্তারখানা, এটা আমাদের খুব কুখ্যাত লেখক সুমিতেন্দ্র ঘোষের লেখা। তো যাই হোক, এখানে একটা কমেন্ট পড়েছে, সরি ফর দ্য জোক, যাই হোক, জোকস অ্যাপার্ট, এখানে একটা কমেন্ট পড়েছে, এই গল্পটা আমাকে খুব মোটিভেট করছে। থ্যাংক ইউ সো মাচ। গল্পটা চেষ্টা করছি যতটা ভালো করে লেখার। আমাদের সাথে অনেকজন ভালো ভালো অথাররা কাজ করছেন, আমাদের অ্যাক্টররা কাজ করছেন, তাছাড়াও অনেক মেন্টর আছে, তাদের সাথে কথাবার্তা বললে অনেক কিছু জানা যায়, অনেক কিছু শেখা যায়, আর সেই এক্সপিরিয়েন্সগুলোই গল্প লিখতে কাজে লাগে কিন্তু আমার। ফাহিম খান বলছে, ওয়ারউলফ অর্থাৎ নেকড়ে মানবের গল্প অথবা ভ্যাম্পায়ারের গল্প শুনতে চাই। এই কমেন্টটা পড়েছে হাওড়া জেলার আতঙ্ক, মানে মুখবেরিয়া গ্রামের আতঙ্ক, এই গল্পটা নিয়ে। তা সেটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ওয়ারউলফের গল্প। আর আরও যদি গল্প চাও, আমরা সেরকম গল্প, মানে মনস্টার্স রিলেটেড একটু গল্প কিন্তু খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। সুকান্ত MD8 সামথিং, যাই হোক, নামটা পুরো পেলে ভালো হতো সুকান্ত। তা আমি কমেন্টটা পড়ছি। এই কমেন্টটা পড়েছে গড়বেতার এক গ্রামের একটা এপিসোডে। গল্পটা এই শুনছি, গল্পটা ভালো লাগলো। একটা অনুরোধ করছি দাদা, কিছু মনে করবেন না, আমি আপনাদের সঙ্গে 221B হ্যারিসন রোডের সঙ্গে কাজ করতে চাই। আশা করি কমেন্টের রিপ্লাই পাবো। নিশ্চয়ই তুমি কিভাবে আমাদের সাথে জয়েন করতে চাও, আমাদের সাথে কিভাবে কাজ করতে চাও, সেটা যদি বিস্তারিতভাবে একটা ইমেল লিখে আমাদের সাথে শেয়ার করো। ইমেল আইডি হচ্ছে 221bpublic@gmail.com, দ্যাট ইজ 221bpublic@gmail.com। সেখানে তোমার ডিটেলসটা আমাদেরকে পাঠাও, আমরা ডেফিনেটলি তারপরে ফার্দার প্রসেসটা দেখব। আমাদের সাবস্ক্রাইবার কেশব মান্না এবং আমাদের মেম্বার নবনীতা বোস দুজনেই কমেন্টসে দুটো ছোট্ট ছোট্ট রিয়েল লাইফ হরার ইনসিডেন্টস পাঠিয়েছেন। এটা আপনাদেরকে আজকে বলে রাখলাম, এবং এটা আমরা সুন্দর করে পরের এপিসোডে কিন্তু প্রেজেন্ট করব। একটা করে প্রত্যেক এপিসোডে করব নেক্সট এপিসোড থেকে, ঠিক আছে? আর আর মোস্ট প্রবলি সেই ভিডিওগুলো কিন্তু শর্টসেও আসবে। আপনাদের যে রিয়েল লাইফ ইনসিডেন্টসগুলো আপনারা শেয়ার করছেন এখন থেকে, সেগুলো হয়তো একটা শর্ট ভিডিও ফরম্যাটেও পাবেন, মানে ইউটিউব শর্টস হিসেবে। আপনাদের সাথেও যদি এরকম কিছু হয়ে থাকে, বা আপনারা দিদু ঠাকুমা মামা মাসি কাকা কাকি কারুর মুখে এরকম ঘটনা শুনে থাকেন পরিবার পরিজনদের কাছে, বন্ধু বান্ধবদের কাছে, তাহলে ডেফিনেটলি একটা ছোট্ট কমেন্টে সুন্দর করে গুছিয়ে লিখে সেটা কিন্তু শেয়ার করে দেবেন। হ্যাঁ, মোটামুটি ধরুন অ্যারাউন্ড 200-300 ওয়ার্ডস, কোনো অসুবিধা নেই, 500 হলেও অসুবিধা নেই, ডেফিনেটলি শেয়ার করে দেবেন। আমরা কিন্তু ওটা একটা শর্ট ফরম্যাটে ভিডিও করতে পারি, আর আমাদের এই গাবতলার আড্ডা সেশনে তো থাকবে ডেফিনেটলি। আমাদের সাবস্ক্রাইবার এবং খুব অ্যাক্টিভ একজন আমাদের কমিউনিটির একজন মেম্বার মেহনাজ জাফরিন বলছে, অঙ্কিতাকে আবার এনো,
আমি তো বলি ওকে দিয়ে ইন্ট্রোটা শুরু করো, ওর ভয়েসটা অনেক কিউট। অপেক্ষায় রইলাম সেকেন্ড পার্টের। এই কমেন্টটা পড়েছে আমাদের লাস্ট ভিডিও সুন্দরগড়ের নরপিশাচের প্রথম পার্টে। তা অঙ্কিতাকে তো আমরা সবসময় পাই না, পেলে চেষ্টা করি যাতে ও আমাদের সাথে পার্টিসিপেট করে। তো যখন আসেও খুব উইলিংলি রেকর্ড করে, খুব অ্যাক্টিভ, খুব জোভিয়াল আর খুব ফরওয়ার্ড লুকিং একটা বাচ্চা মেয়ে। তো খুব ভালো লাগে ওর সাথে কাজগুলো করতে। তন্ময় শিকদার বলছে, আজ ছুটির দিনে অনেক দিন পর এত সুন্দর একটা গল্প শুনলাম, অনেক ধন্যবাদ আপনাদের। তন্ময় বাবু এই কমেন্টটা করেছেন গেঁওখালি শ্মশানের ডোম, অঙ্কিতা ঘোষের লেখা একটা গল্পে। থ্যাংক ইউ সো মাচ তন্ময় বাবু। আপনি যদি আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ডেফিনেটলি করবেন। আর পরবর্তীতেও এরকম আরও সুন্দর সুন্দর গল্প আসবে এবং আপনি আগে প্রচুর গল্প পাবেন আমাদের এই, এবং আপনি আমাদের আগের করা অনেক অনেক গল্প পাবেন যেগুলো আপনার খুব ভালো লাগবে। ছোটু সব বলছে, দাদা আমি তোমাদের সব গল্প শুনি। আমি ছত্তিশগড় দুর্গে থাকি, শোনার কাজ করি সকাল 11টা টু রাত 10টা। আমি হোম থিয়েটারে শুনি, খুব ভালো লাগে। দাদা এইভাবে ভালো ভালো গল্প বানাও, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ ছোটু। এতক্ষণ কাজ করা একটা বিশাল চ্যালেঞ্জিং ব্যাপার। আশা করি আমাদের কাজটা হেল্প করে সারাদিন এই কাজ করতে করতে, মানে এই পুরো কাজটা সারাদিনে রোজ রেগুলার কমপ্লিট করতে। খুব ভালো লাগলো শুনে। আমাদের গল্পগুলো শুনো, আরও কমেন্টস লিখো, তোমার বন্ধু বান্ধবদের বলো, জানিও কীরকম লাগে। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো থেকো। অমিত এডিটস বলছে, আমি প্রায় 3 বছর ধরে তোমাদের গল্প শুনছি, আজ প্রথম কমেন্ট করলাম। থ্যাংক ইউ অমিত। এই কমেন্টটাও পড়েছে সাগরবাবুর সুন্দরগড়ের নরপিশাচ, এটার প্রথম পর্বে। আশা করি আমাদের সবকটা কন্টেন্টই তোমার শোনা হয়ে গেছে। ফিউচারে আমরা চেষ্টা করছি আরও খুব তাড়াতাড়ি এবং একটা রেগুলার বেসিসে কন্টেন্ট নিয়ে আসার। তা নেক্সট কমেন্টটা এবং আমাদের আজকের লাস্ট কমেন্টটা খুব ফানি একটা কমেন্ট। তা SKLO গেমিং এই কমেন্টটা করেছে, বলছে, দাদা আমার বাড়ি ডায়মন্ড হারবারে। আমাদের বাড়ির কাছে একটা চোর আছে, তার নাম ভেকো চোর। সে ভালো চোর, এমনিতে চুরি করে না, বাট আমাদের গ্রামে কোনো অতিথি আসে তাহলে তাদের সাবধান থাকতে হয়। আর আমাদের গ্রামে যদি বাইরের কেউ আসার পর চুরি হয় তাহলে সকলে মিলে আমাদের ভেকো চোরকে ধরে মারে। এটা খুব সুন্দর মজার একটা ছোট্ট কমেন্ট। আচ্ছা এই ব্যাপারটা কি অ্যাকচুয়ালি সত্যি? মানে খুব ইন্টারেস্টিং, কিন্তু এই লোকটা এত মার খেয়েও ওখানে থাকে এবং তার একজনের চোর হিসেবে এক জায়গায় অপবাদ ছড়িয়ে গেছে, বাট স্টিল তারপরে সে ওখানে থাকছে। এটা কিন্তু দারুণ একটা ব্যাপার, মানে লিটারেলি একটা আর বলবো না, তাহলে অনেকে আইডিয়া পেয়ে যাবে। থাক, দেখা যাক। ভেরি গুড কমেন্ট, তোমার নামটা ডিটেলসে জানলে খুব ভালো লাগতো। খুব সুন্দর লাগলো কমেন্টটা। তাহলে আজকের মতো আড্ডাটা শেষ করি। ও এক সেকেন্ড, আপনারা কিন্তু সাগরবাবুর লেখা ভয়ের মুখোশ বইটা ডেফিনেটলি সংগ্রহ করবেন। ইন্ট্রোতে টোটাল ডিটেলস দেওয়া আছে, আপনারা কিন্তু একদম ভুলবেন না বইটা কালেক্ট করতে। অনলাইন করতে পারেন, ফোন নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশনে। আর এই কলকাতা বুক ফেয়ারও পাওয়া যাবে। স্টল নাম্বারটা চেক আউট করার জন্য একদম ইন্ট্রো সেকশনে চলে যান। তাহলে আমার কথাটি ফুরলো, নটে গাছটি মরলো, কিন্তু হ্যারিসন রোডের গল্প আজকেও শেষ হলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের এপিসোডে। টিল দেন কিপ লিসনিং টু 221B হ্যারিসন রোড, বাংলার ভূত, বাংলার ভয়, উল্টো পাল্টা গল্প নয়।